সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইইউ তদন্তে উন্মোচিত ভারতের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক ভুয়া প্রচারণা। মোদির বিরোধিতা করায় ভারতীয়দের বের করে দিয়েছে সৌদি। ভুটানের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক গড়ছে ইসরায়েল। মুসলিম দেশ ও ইসরায়েল সম্পর্ক স্থাপনে দুতিয়ালি করছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা কুশনার। পরমাণু সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। নাইজেরিয়ায় স্কুলে হামলা, নিখোঁজ শতাধিক। বিশাল সামরিক বাজেট পাশ করল মার্কিন সিনেট। ফ্রান্সে ম্যাক্রো বিরোধী বিক্ষোভ, আটক 150। এবং সবশেষে জানাবো, ফের কারাবাখে যুদ্ধবিরতি লঙ্ঘন, আর্মেনিয়ান বাহিনীকে পিষে ফেলার হুমকি দিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইইউ তদন্তে উন্মোচিত ভারতের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক ভুয়া প্রচারণা। ভারতের স্বার্থ রক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানকে হেয় করতে বিশ্বজুড়ে একটি প্রচার অভিযান চলছিল বলে জানা গেছে ইউরোপীয় ইউনিয়নের চালানো এক নতুন তদন্তে। ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করে এমন একটি ব্রাসেল ভিত্তিক এনজিও ওই তদন্তটি চালিয়েছে। এতে জানা গেছে, গত 15 বছর ধরে অন্তত 750টি গণমাধ্যম ব্যবহার করে এই প্রচার অভিযান চালানো হচ্ছিল। ইউরোপীয় ইউনিয়নের ডিজাইন ফর ল্যাব প্রকাশিত ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই নেটওয়ার্কের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। তবে ভুয়া খবর তৈরির জন্য এই নেটওয়ার্কটি ভারতের সবচেয়ে বড় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল ANI এর সহযোগিতা নিয়েছে। তদন্তকারীরা 65টি দেশে 265টি ভারত সমর্থিত অনলাইন পোর্টালের সন্ধান পেয়েছেন। এগুলোর সবকটির সঙ্গে দিল্লি ভিত্তিক হোল্ডিং কোম্পানি শ্রীবাস্তব গ্রুপ SGর সম্পর্ক পাওয়া গেছে। তদন্তকারীরা ধারণা করছেন, মূলত প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে প্রচার চালানোর উদ্দেশ্য নিয়েই এই নেটওয়ার্ক গড়ে উঠেছিল। 2005 সালের শেষ দিকে SGর নেতৃত্বে এই মিশন শুরু হয়। তদন্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে SGর সঙ্গে জাতিসংঘের স্বীকৃত 10টি বেসরকারি সংস্থা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সম্পর্ক। এগুলোকে ভারতীয় স্বার্থ রক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের সমালোচনার জন্য ব্যবহার করা হতো। প্রতিবেদনে বলা হয়েছে, জেনেভায় এই গবেষণা প্রতিষ্ঠান ও এনজিওগুলো তদবির করা, বিক্ষোভ আয়োজন করা, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখা এবং জাতিসংঘ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠান আয়োজনের কাজটি করত। এমনকি তাদেরকে স্বীকৃত সংস্থাগুলোর পক্ষে জাতিসংঘে প্রায় কথা বলার সুযোগ দেওয়া হতো। বিবিসি জানিয়েছে, একজন মৃত অধ্যাপকের নামও ব্যবহার করা হচ্ছিল এই প্রচারণায়। ওই অধ্যাপকের নাম লুইস নয়সন। তিনি ছিলেন আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে 20 শতাব্দীর একজন নেতৃস্থানীয় পণ্ডিত ব্যক্তি। তিনি 39 বছর হার্ভার্ড ল ফ্যাকাল্টির সদস্য ছিলেন। অধ্যাপক সন মারা যান 2006 সালে, কিন্তু তদন্তে দেখা যায় 2007 সালে UNHRCর একটি অধিবেশনে অংশগ্রহণকারীদের তালিকায় আছেন লুইস সন। 2011 সালে ওয়াশিংটন ডিসিতে আরও একটি ইভেন্টের তালিকায় লুইস সনের নাম দেখা যায়। তালিকা দুটিতে মৃত অধ্যাপকের নাম দেখে স্তম্ভিত হয়ে যান গবেষকরা। এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। মোদির বিরোধিতা করায় ভারতীয়দের বের করে দিয়েছে সৌদি। ভারতের নাগরিকত্ব আইন নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা করায় বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। সৌদি আরবের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মিডল ইস্ট মনিটর। গত বছরের 15 ডিসেম্বর রবিবারের এক বিকেলে দক্ষিণ পূর্ব দিল্লির শাহিনবাগে রাস্তায় নেমে এসেছিলেন নানা বয়সের মুসলিম নারী পুরুষ। কালক্রমে সেটাই গোটা ভারতে নাগরিকত্ব আইন ও NRCর বিরুদ্ধে প্রতিবাদের আইকনে পরিণত হয়। ওই সময় জেদ্দায় বাস করা ভারতীয় নাগরিকরাও হাতে প্লাকার্ড নিয়ে মোদি সরকারের বিরোধিতা করে। এই ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করে ইতিমধ্যে সৌদি সরকার ভারতে ফেরত পাঠিয়েছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আন্দোলন বিক্ষোভ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অনেক ভারতীয় আন্দোলনকারী জানিয়েছেন যে তারা এই আইন সম্পর্কে অবগত ছিলেন না। এশিয়ায় এক ধাপ এগিয়ে গেল ইসরায়েল, ভুটানের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক স্থাপন।
কূটনৈতিক সম্পর্ক স্থাপনে দক্ষিণ এশিয়ায় এক ধাপ এগিয়ে গেল ইসরায়েল। এক চুক্তির মাধ্যমে শনিবার হিমালয় রাজ্য ভুটানের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হয়েছে। এ খবর জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। কয়েকদিন আগে চতুর্থ আরব দেশ হিসেবে মরক্কো সম্পর্ক স্বাভাবিকে সম্মত হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের সঙ্গে সম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছে ইসরায়েল। এতে মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত রন মালোকা বলেন, ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভ্যাটোস পনাম গায়েলের সঙ্গে যে চুক্তি করেছেন তাতে দুই দেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আসকেনজাই এক বিবৃতিতে বলেন, তার দেশের পরিধি বিস্তৃত হচ্ছে। আরও বলেন, ভুটানের সঙ্গে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে এশিয়ায় ইসরায়েলের সম্পর্ক আরও গভীর করার নতুন পদক্ষেপ সূচিত হল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে এই চুক্তির প্রশংসা করেন। ভুটানের সঙ্গে অর্ধশতের বেশি দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। সম্পর্ক আরও বাড়াতে তারা আগ্রহী বলে জানা গেছে। ভুটান 1971 সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে, কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্যের সঙ্গে দেশটির কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। মুসলিম দেশ ও ইসরায়েল সম্পর্ক স্থাপনে দুতিয়ালি করছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা কুশনার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ দিকে এসে একাধিক মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে বলা হয়, এসব ক্ষেত্রে দুতিয়ালি করেছেন ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কার স্বামী কুশনার ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন পারিবারিক বন্ধু কুশনার। ট্রাম্প প্রশাসনের তথাকথিত একপেশে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার অন্যতম কুশীলব এই কুশনার। তাছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ইহুদি লবির বড় সমর্থকও। কুশনার তার স্ত্রীর কারণে বহুল পরিচিত। এমনকি ট্রাম্পের উপদেষ্টা হিসেবে তার ভূমিকা নিয়েও আছে নানা ব্যঙ্গ বিদ্রূপ। তবে ক্ষমতার শেষ ভাগে এসে ইসরায়েলের সঙ্গে একাধিক মুসলিম রাষ্ট্রের সম্পর্ক স্থাপনে ভূমিকা রেখে ট্রাম্প শিবিরে প্রশংসিত হচ্ছেন কুশনার। সবশেষ গত বৃহস্পতিবার ঘোষণা আসে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছে আরব লীগের সদস্য মরক্কো। মরক্কোর আগে সম্প্রতি একই পথে হাঁটে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান। মিশর ও জর্ডানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে। যেসব মুসলিম দেশ সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে বা রাজি হয়েছে, তারা সবাই ট্রাম্প প্রশাসনের কাছ থেকে বিশেষ সুবিধা পেয়েছে। যেমন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিনিময়ে বিরোধপূর্ণ পশ্চিম সাহারা অঞ্চলের ভূখণ্ডের উপর মরক্কোর সার্বভৌমত্বের দাবির প্রতি স্বীকৃতি দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই স্বীকৃতি মরক্কোর জন্য একটা বড় অর্জন। আবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করার বিনিময়ে সুদানকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেওয়ার শর্ত দেয় যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার মরক্কোর সঙ্গে চুক্তির বিষয় ঘোষণাকালে কুশনার বলেন, মধ্যপ্রাচ্য বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একটি বিপরীত দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। পুরনো চিন্তা ভাবনা ও স্থবির প্রক্রিয়ার কারণে এতদিন ধরে আরব ইসরায়েল সংঘাত জিইয়েছিল। মধ্যপ্রাচ্য কূটনীতির বিশেষজ্ঞরা এই বিষয়ে একমত যে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্থাপনে রাজি করাতে কুশনারের ভূমিকা রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মধ্যপ্রাচ্য দূত হিসেবে দায়িত্ব পালন করেন ডেনিস রস। তিনি বলেন, কুশনারের কর্তৃত্ব আছে। তিনি ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের ব্যাপারেও যথেষ্ট স্মার্ট। যা হয়েছে তার জন্য তিনি কিছুটা কৃতিত্বের স্পষ্ট দাবিদার। পরমাণু সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। পরমাণু শক্তিচালিত একটি সাবমেরিন থেকে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে। রুশ বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে যুক্ত ভ্লাদিমির মনুমাক সাবমেরিন থেকে 4টি বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়া হয়। অখতস্ক সাগরের পানির তলের একটি অবস্থান থেকে এসব ক্ষেপণাস্ত্র ছুড়া হয় এবং 5,500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলোতে ডামি ওয়ারহেড ব্যবহার করা হয়। ভ্লাদিমির মনুমাক সাবমেরিন হচ্ছে বুরেই ক্লাস পরমাণু শক্তিচালিত সাবমেরিন। এ ধরনের সাবমেরিন 16টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।
রাশিয়ার সামরিক বাহিনীর 4 দিনের মহড়ার শেষ দিনে শনিবার পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। পশ্চিমা দেশগুলো ও রাশিয়ার মধ্যে যখন সামরিক উত্তেজনা বাড়ছে এবং দুপক্ষের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হতে পারে বলে বিভিন্ন মহল থেকে পূর্বাভাস দেয়া হচ্ছে, তখন মস্কো এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। নাইজেরিয়া স্কুলে হামলা, নিখোঁজ শতাধিক। নাইজেরিয়ার একটি স্কুলে বন্দুকধারীদের হামলার ঘটনায় শতাধিক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। উত্তর পশ্চিমা অঞ্চলের কাটসিনা রাজ্যের গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আল জাজিরা জানাচ্ছে, ওই স্কুলে 800 জনেরও বেশি শিক্ষার্থী ছিল। AK-47 বন্দুকধারী একটি দল এই হামলা চালায়। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ওই স্কুলের কতজন শিক্ষার্থী নিখোঁজ আছে তা জানতে গণনা করে নিরীক্ষার নির্দেশ দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের মতে, আক্রমণকারীরা মোটর বাইকে করে ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ছুড়ে। এর ফলে আশপাশের মানুষ পালিয়ে যায়। ওই স্কুলের অনেক শিক্ষার্থীও পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়াও অন্তত 200 শিক্ষার্থী পালিয়ে যাওয়ার পর আবার ফিরে আসে। প্রথমে তাদের নিখোঁজ বলে ধরে নেওয়া হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বন্দুকধারীরা শিক্ষার্থীদের মধ্যে অনেককেই ধরে নিয়ে গেছে বলে তারা দেখেছেন। বিশাল সামরিক বাজেট পাশ করল মার্কিন সিনেট। মার্কিন সিনেট বিশাল আকারের বার্ষিক সামরিক বাজেট পাশ করেছে। যখন বিশ্বে নতুন করে স্নায়ুযুদ্ধের পূর্বাভাস দেয়া হচ্ছে, তখন আমেরিকা বিশাল সামরিক বাজেট পাশ করল। শুক্রবার মার্কিন সিনেট $74,100 কোটি সামরিক বাজেট পাশ করে। বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক শক্তিগুলোর বিরুদ্ধে যুদ্ধের তহবিল জোগাতে এই বাজেট বিল পাশ করা হয়। এই বিল পাশের মাধ্যমে মূলত পেন্টাগনের নীতি বাস্তবায়ন এবং সামরিক ব্যয়ের কর্তৃত্ব দেয়া হলো সরকারকে। সিনেটে বাজেট বিল পাশের পক্ষে 84টি ভোট পড়ে। 100 সদস্যের সিনেটে বিলটি পাশ করার জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। সেক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক ভোটের চেয়ে বেশি ভোট পড়েছে বিলের পক্ষে। চলতি মাসের প্রথম দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমকে সুরক্ষা দেওয়ার আইন যদি সম্পূর্ণভাবে বাতিল না করা হয়, তাহলে তিনি এই বিলে ভেটো দেবেন। ট্রাম্প দাবি করছেন, ফেডারেল আইনের কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্টের সেকশন 230-কে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। এ আইন আমেরিকার জন্য মারাত্মক রকমের নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করেছে বলে তিনি দাবি করেন। ফ্রান্সে ম্যাক্রো বিরোধী বিক্ষোভ, আটক 150। ফ্রান্সে নতুন নিরাপত্তা বিলের কারণে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভ থেকে প্রায় 150 মানুষকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশকে বেশি ক্ষমতা ও সুরক্ষা দেওয়া বিলটি বাতিলের দাবিতে দেশটির রাজধানী প্যারিসে শনিবার বৃষ্টি ভেজা রাস্তায় বিক্ষোভে নামেন কয়েক হাজার মানুষ। কিন্তু অতিরিক্ত পুলিশ বিক্ষোভের মধ্যে ঢুকে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানে 150 জনকে আটক করা হয়। এ তথ্য জানিয়েছেন ফ্রেঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। আগের বিক্ষোভগুলোতে দোকানপাট ও গাড়ি ভাঙচুর এবং পুলিশের উপর হামলাকারীদের ধরতে বিক্ষোভের ভেতর পুলিশ ঢুকে বলে দাবি কর্তৃপক্ষের। নতুন প্রস্তাবিত ওই বিল অনুযায়ী পুলিশের জন্য ক্ষতিকর হয় এমন ছবি ও ভিডিও করা যাবে না। ইতিমধ্যে সংসদের নিম্নকক্ষে বিলটি পাশ হয়েছে। বিলটি গণমাধ্যমের স্বাধীনতা ও সংকোচন ও পুলিশের নিষ্ঠুরতা বাড়াবে বলে উল্লেখ করে লোকজন ওই বিক্ষোভ শুরু করেন। এ খবর জানিয়েছে ডয়েচে ভেলে। কারাবাখে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ রাশিয়ার। নাগার্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী। নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি হয় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। এরপরই বিরোধপূর্ণ অঞ্চলটির বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ ছেড়ে যায় আর্মেনিয়ারা। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হাদরুজ জেলায় 11 ডিসেম্বর একটি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তবে কোনো পক্ষকে দোষারোপ করা হয়নি। রাশিয়ার শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে জানান, দুই পক্ষের মধ্যে অটোমেটিক অস্ত্রের মাধ্যমে গুলি বিনিময় হয়। তিনি দুই পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানান। শনিবার আর্মেনিয়া ও আজারবাইজান একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে। এ ঘটনায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আর্মেনিয়ার বাহিনীকে পিষে ফেলার হুমকি দেন। আলিয়েভ বলেন, আর্মেনিয়ার এটি আবারও শুরু করা উচিত না। এটি খুবই সতর্ক হওয়া উচিত এবং কোনো সেনা অভিযানের পরিকল্পনা না করা উচিত। এই মুহূর্তে আমরা তাদের সম্পূর্ণ ধ্বংস করব। এটি এখন কারো কাছে গোপনীয় নয়।
এদিকে শনিবার সকালে নাগোর্নো কারাবাখের বাহিনী দাবি করে আজারবাইজানি সেনার হামলায় তাদের 3 জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। অপরদিকে আর্মেনীয় সেনাবাহিনীর এক প্রতিবেদনে বলা হয়েছে, নাগোর্নো কারাবাখ বাহিনীর নিয়ন্ত্রণাধীন 2টি গ্রামে হামলা চালিয়েছে আজারবাইজান। প্রায় 30 বছর বিরোধপূর্ণ নাগোর্নো কারাবাখ আর্মেনীয় নৃগোষ্ঠীর দখলে ছিল। ওই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। 6 সপ্তাহের টানা যুদ্ধের পর 10 নভেম্বর রাশিয়ার হস্তক্ষেপে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এতে ওই অঞ্চলটির বেশিরভাগ আজারবাইজানকে ছেড়ে দিতে বাধ্য হয় আর্মেনিয়া। এ খবর জানিয়েছে আল জাজিরা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।